লেখিকা সুপ্তা আঢ্যর বিবর্ণ প্রেম। বিকেল 4:15 নাগাদ হাওড়া স্টেশন থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে বসলেন বিখ্যাত আইনজীবী সুরঞ্জন সেন। ট্রেন ছাড়তে এখনো বেশ কিছুটা দেরি আছে। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে নিজের বার্থে নিজেকে নিয়ে বেশ গুছিয়ে বসলেন মিস্টার সেন। সাধারণত যে কোথাও যাতায়াতে ফ্লাইট বেছে নিলেও আজ একটা সম্পূর্ণ অন্য ধরনের যাওয়া, তাই প্লেনের বদলে ট্রেনটাকেই বেছে নিয়েছেন উনি। এত বছরের ব্যস্ত কোর্ট লাইফে আজ নিজেকে সময় দেওয়াটা বড্ড বেশি প্রয়োজন ওনার। জীবনের মধ্য গগনে পৌঁছে পেছনের বেলাটাকে ফিরে দেখার এই সুযোগটা একেবারেই হাতছাড়া করতে চাইলেন না উনি। পেছনে ফেলে আসা মিষ্টি বেলাটা আর কখনোই ফিরে পাননি সুরঞ্জন। অবশ্য শুধু উনি না, জীবনের ওই সময়টার সুবাস ছাড়া আর কিছুই ফিরে পাই না আমরা কেউই। হঠাৎই সুরঞ্জনের খেয়াল হলো ট্রেন চলতে শুরু করে দিয়েছে। এসি কামরায় থাকলে ট্রেনের আওয়াজটা কানে লাগে না বলেই বোধহয় ট্রেনের দুলুনিতে একটা ঘুম ঘুম আমেজ এসে যায়। কিন্তু সুরঞ্জন তো ঘুমোতে চান না, তাই জানালার পর্দাগুলো সরিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। আনমনা হয়ে 20 বছর আগের জীবনে ফিরে যেতে চাইতেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো পরপর জুড়ে ছবির মতো সেজে উঠছিল ওনার চোখের সামনে। কলকাতার ছেলে সুরঞ্জন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আইন পড়তে দিল্লির ল কলেজে ভর্তি হয়েছিল। সে প্রায় বছর 20 আগেকার কথা। তারপর গঙ্গা যমুনায় অনেক জল বয়ে গেছে। বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে সম্মানের সঙ্গেই কোর্টে প্র্যাকটিস করছেন উনি। আজকের এই প্রখর বাস্তববাদী মানুষটাকে দেখলে সেদিনের সেই আবেগপ্রবণ ছেলেটাকে মেলানোই যাবে না। সময়ের সাথে সাথে ইমোশনকে চাপা রেখে কর্তব্য পালন করতে করতে আজকের এই সুরঞ্জন সেনে পরিণত হয়েছে সেদিনের সেই ছেলেটা। সুরঞ্জনের মনে পড়ে গেল বাঙালি হওয়ায় কলেজে প্রথম প্রথম বেশ ট্রোল হতে হতো বন্ধুদের কাছে, কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সুরঞ্জন শুধুমাত্র পড়াশোনাতেই চৌখুশ ছিল না, অতি আয়াসেই দেশের রাজধানী শহরের আদব কায়দা রপ্ত করে নিয়েছিল। আর হিন্দি ইংরেজিতে বরাবরই চস্ত হওয়ায় বন্ধুদের অবহেলাও কখনো যেন ভালোবাসায় পরিণত হয়ে গেছিল। আজকের এই স্বভাব গম্ভীর সুরঞ্জন সেদিন ছিল যৌবন রঙিন উচ্ছল এক যুবক। এলোমেলো একমাথা ঝাঁকড়া চুল, গালে হালকা দাড়ি আর টানা টানা চোখের শ্যামলা প্রায় 5 ফুট 11 ছেলেটা নিজের স্বভাব গুণে সবার মন টেনে নিয়েছিল। ক্রমশ কলেজে মেয়েদের ক্রাশ হয়ে ওঠা সুরঞ্জনের যদিও সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। কলেজ, পড়াশোনা, বন্ধু বান্ধব, আড্ডায় মেতে হেসে খেলে 2 বছর কাটিয়ে দিলেও থার্ড ইয়ারে অন্য কিছু অপেক্ষা করছিল। ফার্স্ট ইয়ারের নতুন ক্লাস শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই থার্ড ইয়ারের স্টুডেন্ট মানে সুরঞ্জনদের ব্যাচের ছেলেমেয়েরা ঠিক করলো ফ্রেশার্স শুরুর আগেই নতুনদের সাথে একটু ইন্ট্রো করে নেবে, সাথে হালকা মজাও। যদিও সেটাকে কোনোভাবেই র্যাগিং বলা যায় না, কারণ ওরা কেউই এর পক্ষে নয়। প্রপোজালটা ক্লাসে পড়তেই সবাই হৈ হৈ করে এক বাক্যে রাজি হয়ে গেল, কারণ ওরা 2 বছরের সিনিয়র হওয়ায় একটু দাদাগিরি দিদিগিরির সুযোগ তো পাই, আবার কেউ কেউ মনের মানুষও খুঁজে পেয়ে যায়। সুরঞ্জন আর ওর বন্ধুরা ফার্স্ট ইয়ারে পৌঁছে দেখল ওরা নিজেদের মতো করে গল্পে ব্যস্ত। ওদের গলার আওয়াজে সবাই সচকিত হয়ে বসতেই ওরাও ইন্ট্রো নিতে শুরু করে দিল। শুরুর দিকে একটু চুপচাপ থাকলেও সিনিয়রদের আন্তরিকতায় খুব সহজেই মিশে গিয়েছিল নতুনের দল। হঠাৎ সুরঞ্জনের চোখে পড়ল সবাই একসাথে হাসি ঠাট্টা মজা করলেও লাস্ট বেঞ্চের কোণে বসে থাকা মেয়েটা চুপচাপ এক মনে বাইরে তাকিয়ে বোধহয় আকাশ দেখছে। বেশ অবাকই লাগলো ওর। কাউকে কিছু না বলে ওর কাছে এগিয়ে গিয়ে হাই বলতেই মুখ ঘুরিয়ে যে চোখ দুটো ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, তা দেখে ওই চোখের গভীরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। থিতু হওয়ার কোনো তল খুঁজে পাচ্ছিল না সুরঞ্জন। মনে হচ্ছিল ওই চোখের দিকে তাকিয়ে আদি অনন্তকাল কাটিয়ে দিতে পারে। হঠাৎই পিঠে হাত পড়ায় চমকে পলাশকে দেখে নিজেকে সামলাতে গিয়ে যে অপ্রস্তুতের হাসি হেসেছিল, তা দেখে বন্ধুরা আরো জোরে হেসে ওঠায় মেয়েটা লজ্জায় মুখ নামিয়ে নিয়েছিল। আর সুরঞ্জন বন্ধুদের দিকে একটা কপট রাগের দৃষ্টি হেনে বাইরে চলে এসেছিল।
ক্লাসের বাইরে আসতেই বন্ধুদের লেগ পুলিংয়ের সামনাসামনি হয়েছিল, তবে ওর তখন এসবে মন ছিল না। নিজের স্বপ্ন রাজ্যে ওই কাজল কালো চোখের অধিকারিণীকে নিয়ে জারিত হচ্ছিল। ওর ভাবভঙ্গি অন্য কারো নজরে না পড়লেও পলাশের তা দৃষ্টি এড়ায়নি। অন্যান্যদের একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে পলাশ ইচ্ছে করেই ওকে নিয়ে পিছিয়ে পড়েছিল। কলেজে সকলের সাথে বন্ধুত্ব থাকলেও পলাশ আরও ছিল হরিহর আত্মা। হরিয়ানার ছেলে পলাশ ভীষণ ছটফটে আর প্রাণবন্ত হওয়ায় সুরঞ্জনের সঙ্গে মনের মিল হতে বেশি সময় লাগেনি। তার উপর ওরা রুমমেটও ছিল, তাই একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিয়ে প্রাণের বন্ধু হয়ে উঠেছিল খুব সহজেই। अरे यार क्या हुआ तुझे, बात क्या है? कुछ नहीं, क्या होगा? क्या छुपा रहे हैं? ও মুঝে মালুম है। সচকিত হয়ে জিজ্ঞেস করলো, তো বল क्या हुआ मुझे? तुझे ना प्यार हो गया। मुझे? किससे? क्यों? वो फर्स्ट ईयर वाली से? क्या तू भी कुछ भी बोल रहा है? मुझे क्यों प्यार होगा? क्यों? तू संत है क्या? बोल ना यार, मैं तेरा बेस्ट फ्रेंड हूँ। अरे भाई क्या बोलूँ, कुछ भी नहीं हुआ, मुझे तो उसकी नाम भी नहीं मालूम, मगर मैंने देखा तू खो गया था उनकी आंखों में, मुझसे छुपा मत। পলাশের জোড়াজুড়িতে সুরঞ্জন স্বীকার করে নিল ওর সত্যি ভালো লেগেছে, কিন্তু ওকে বলবে কি করে? ওর নাম ধাম কিছুই তো জানে না। পলাশ প্রাণের বন্ধুকে আশ্বস্ত করে বলল, তো ফিকার মত কর, मैं हूं না। পলাশকে খুব ভালো করে চেনে সুরঞ্জন, তবু ওর কথায় আশ্বস্ত হলেও মন কিছুতেই মানতে চাইছিল না। যদি ওই কাজল চোখের মেয়েটা রাজি না হয়। এসব হাজারো প্রশ্ন ওর মাথায় ভিড় করে আসছিল। আজকাল সব জায়গায় ওই চোখ দুটোই দেখতে পায় সুরঞ্জন। হয়তো ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের সামনে দাঁড়ালে আগেই সুযোগ হয়ে যেত, কিন্তু আর পাঁচটা ছেলের মতো সুরঞ্জনের সেটা করতে বড্ড আত্মসম্মানে লেগেছিল। ওই চোখের অধিকারিণীকে সবসময় পাশে পেতে ইচ্ছে করলেও অন্যান্যদের মতো উকিঝুঁকি দেওয়া সম্ভব ছিল না বলেই কাজল নয়নের সাথে কল্পনাতে দিন কাটাতো সুরঞ্জন। ওর এই ইগোইজম দেখে পলাশ তো বলেই ফেললো, तू और तेरा ये ईगो इस तरह चलता रहेगा ना तो वो काले आंख वाली किसी और की हो ना जाए। ऐसा मत बोल, तू मेरा यार है ना और कुछ? तो क्या बोलूं, और कोई होता तो कब का सेटिंग हो जाता उसके साथ। कितना तरीका है बात आगे बढ़ाने के लिए, और तू खुद को देख, अभी तक उनका नाम भी पता नहीं और तू ड्रीम लैंड में उनको लेकर खो जाता है। माथा चुलके अप्रस्तुत हुए सुरंजन बोल, ओके यार, अभी से तू जो बोलेगी वही होगा। ওদের কথাবার্তা আরও আগে বাড়ার আগেই ইউনিয়নের কয়েকজন এসে ফ্রেশার্সের দিন জানিয়ে কিছু দায়িত্ব ওদের ওপর দিতেই পলাশ উৎফুল্ল হয়ে উঠল, আর অন্যদিকে ওর মুখোমুখি হওয়ার কথা ভেবেই সংকুচিত হয়ে উঠল সুরঞ্জন। পলাশের সব কথা শুনবে ভাবলেও কার্যক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন দরকারের অছিলায় ফার্স্ট ইয়ারে যেতে বললেই সুরঞ্জনের পা দুটো আপনা আপনি ভারী হয়ে যেত। সমস্ত স্মার্টনেস হারিয়ে নিজেকে কেমন যেন ক্যাবলা মনে হতো। পলাশ যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে সুরঞ্জনের দ্বারা আর কিছু হবে না ভেবে ঠিক তখনই সুযোগটা এসে গেল পরিচয়ের। ফ্রেশার্সের দিন প্রোগ্রামের প্রায় শেষের দিকে বন্ধুদের জোড়াজুড়িতে মাউথ অর্গানটা বাজাতে উঠে ইতিউতি খুঁজতে খুঁজতে ওর চোখ ঠিক ওকে খুঁজে পেয়ে গেল। কাজল নয়নায়ও যে ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে এই চাউনির সামনে হতভম্ব হয়ে যাচ্ছিল সুরঞ্জন। আসলে ও যে মেয়েদের কতটা ক্রাশ সেটা ওর নিজেরই অজানা, তার উপর হাতে মাউথ অর্গান। সুরঞ্জনের ধারণাই ছিল না কি হতে চলেছে। মাউথ অর্গানে মান্নাদের গাওয়া একটা গানের সুর তুলেছিল। গান শেষ হতে ওর দিকে তাকাতেই মনে হলো ওর চোখে না বলা অনেক ভাষা, যে ভাষা পড়ার আকুলতা হাতছানি দিচ্ছে ওকে। সুরঞ্জনের চোখে ঘোর লেগে গেল। স্টেজ থেকে নামতেই ফার্স্ট ইয়ারের অনেকেই এসে ওর সাথে আলাপ করে মাঝে মাঝে মাউথ অর্গান শোনার আবদার জানিয়ে গেল। এর মধ্যে মেয়েদের সংখ্যা অবশ্যই বেশি, কিন্তু এত মেয়েদের ভিড়ে সুরঞ্জনের চোখ যাকে দেখতে চায় সে তখন ভিড়ে না ভেসে চুপচাপ চলে যাচ্ছিল। সুরঞ্জনের ভীষণ ইচ্ছে করছিল ওকে ডাকতে, কিন্তু ওই যে ওর মেল ইগোইজম অসহায়ের মতো তাকিয়েছিল পলাশের দিকে, আর পলাশ রাগে ঘুষি পাকাচ্ছিল। তবে নিয়তি চাইলে দুটো মানুষের মধ্যে না সুতোর ছড়িয়ে ছিটিয়ে থাকা পুঁতিগুলো দিয়ে আলগা সুতোর মালাটা বড় সহজেই গেঁথে দেন। বেশ কয়েকদিন পর যখন সুরঞ্জন নতুন করে পথ খুঁজছিল ওর কাছে পৌঁছনোর, ঠিক তখনই পলাশ ওর হাত ধরে টানতে টানতে কলেজের পিছনের স্টেডিয়ামে যার সামনে নিয়ে দাঁড় করালো, তাকে দেখে ওর কি অনুভূতি হতে পারে নিজেই ভেবে পাচ্ছিল না।
দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে পলাশ ওদের নিজেদের মতো করে থাকার সুযোগ করে দিতে কখন যে চলে গেছে ওদের হুঁশই হয়নি। হঠাৎ ওপর দিকের মানুষটা গলায় একটা আওয়াজ করতেই অপ্রস্তুত হয়ে সুরঞ্জন জিজ্ঞেস করলো, তুমি হ্যাঁ কুছ কাম থা? কেউ কামকে সিভা আ নেই সকতি? ওই দীঘল চোখের দিকে তাকাতেই সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছিল ওর। একটু আমতা আমতা করে বলল, এক বাত পুছু? जरूर। आज मैं आपके साथ बात करने के लिए ही आई हूँ। आपको कोई दिक्कत तो नहीं है? এতদিন যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছে আর সে জানতে চাইছে কোনো অসুবিধা আছে কি না। হায় রে কি ভাগ্য ওর। मुझे कोई दिक्कत नहीं है, बोलो ना क्या बोलना चाहती हो? माउथ ऑर्गन आप बहुत अच्छे से बजाते हो, मुझे और एक दिन सुनना है, वो भी अकेले। आप सुनाएंगे ना? নিজেকে সবচেয়ে ভাগ্যবান বলে মনে হচ্ছিল সুরঞ্জনের। ভিতরের উত্তেজনা সামলাতে না পেরে ওর হাতটা ধরে বলল, জরুর সুনায়েঙ্গি, এক বাত কাহু। মেয়েটা বোধহয় সবটা আগে থেকে বুঝতে পারে, তাই হাতটা ছাড়াবার কোনো চেষ্টা না করেই বলল, কহিয়ে না, मैं तो कब से इंतजार कर रही हूँ कुछ सुनने के लिए। উত্তেজনায় মানুষ মাতৃভাষায় ব্যবহার করে। মানে তুমি কি বলতে চাইছো বলো তো? आप बंगाली? हाँ, क्यों मुझसे बात नहीं करेंगे? आपसे तो और ज्यादा बात करेंगे। কথা বলতে বলতে তুমি আপনি সব একাকার হয়ে যাচ্ছিল সুরঞ্জনের। तुम्हें बंगाली पसंद है? मेरी माँ बंगाली है, हमें तो बेंगोली ज्यादा समझ आती और अल्पो अल्पो बेंगोली बोलते भी पारी, मगर हमारा मामी तो खूब सुंदर बेंगोली बोले। বেঙ্গলি ইজ ভেরি সুইট। আমরা বেঙ্গলিতে কথা বলতে পারি না। সুরঞ্জন ওর কথা শুনে বলল, বেশ তো, আমরা বাংলাতেই কথা বলবো, কিন্তু তোমাকে কি নামে ডাকবো? আমার নাম সুনয়না আছে, আর তুমি তো সুরঞ্জন দাদা। অনেকক্ষণ থেকে সুনয়না নরম হাতটা ওর হাতের মধ্যে ধরাই ছিল। দাদা ডাকটা শুনে ওর হাতটা এক ঝটকায় ছেড়ে দিয়ে বলল, কই দাদা ওয়াদা নেহি, অনলি সুরঞ্জন। সুরঞ্জনের কথায় লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিতেই সুরঞ্জন বলল, তুমি জানো আমি প্রথম দিনেই তোমার চোখের গভীরে হারিয়ে গেছিলাম। ইতনা টাফ বেঙ্গলি মুঝে সমাজ নেই আতি, যারা সমঝাও না। সুরঞ্জন হেসে এক হাতে ওর চিবুকটা তুলে বলল, मैं खो गया था तुम्हारे आंखों में, आप समझी? সুরঞ্জনের হাতটা নিজের হাতে নিয়ে বলল, मैं भी। मतलब? तुम्हारा आंखें बहुत खूबसूरत है, मुझे भी खोना है तुम्हारे आंखों में आंखें मिलाकर, और खो जाने के वक्त माउथ ऑर्गन भी सुनना है। क्या तुम्हें मंजूर है? স্থান কাল ভুলে সুরঞ্জন ওকে জড়িয়ে ধরে বলল, মঞ্জুর হে সুনয়ো না, আমিও তো এটাই চাই। তো ইতনে দিন দূর क्यों था मुझसे? সুরঞ্জন কিছু বলতে যেতে ওকে থামিয়ে দিয়ে বলল, कोई एक्सक्यूज मत दो, मुझे पता है तुम बहुत इगोइस्ट हो। ये कौन कहा, पॉलर्स ने? उसको तो मैं देख ही लूंगा। नहीं, पॉलस दादा ने कुछ नहीं बोला, ये तो पूरा कॉलेज को मालूम है। ओके ছেড়ে একটু অভিমান ভরে বলল, तो ये इगोइस्ट को कैसे पसंद किया तुमने? अरे तुम तो गुस्सा हो गए। वो सब जो पीछे पीछे घूमते हैं ऐसे लड़के मुझे पसंद नहीं, मुझे तो तुम्हारे जैसे ही चाहिए। সুরঞ্জন আরো ঘন হয়ে এসে বলল, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? কভি নেহি। তোমাকে ছেড়ে আমি বাঁচবে কি করে? জানো সু, এই প্রথম কারোর সাথে এত কিছু শেয়ার করলাম। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। সেদিন সুকে বলতে পারিনি, কিন্তু আজ সুরঞ্জন বোঝেন, সুনয়না ওর জীবনের শুধু প্রথম নয়, শেষ ভালোবাসাও। বেল বাজিয়ে প্যান্ট্রি কার থেকে গরম জল আনিয়ে তাতে টি ব্যাগটা ডুবিয়ে চাটা আয়েশ করে চুমুক দিতেই একখণ্ড মেঘের মতো স্মৃতিরা ভিড় করতেই যেন পলাশের গলাটা শুনতে পেল, কেয়া রে, মুঝে ভুল গেয়া কেয়া। সুরঞ্জন কিছু বলার আগে সুনয়না বলল, আইয়ে না দাদা, আপকো কোই ভুল সকতে হ্যায় কেয়া, আপ তো মেরে দাদা হো। ওর কথায় পলাশের মুখ থেকে মেঘ সরতেই পলাশ বলল, शाम हो गया, तुम घर नहीं जाओगी? हाँ दादा, घर तो जाएगी। ठीक है, मैं चलती हूँ। সু বাড়ি যাওয়ার কথা বলতেই মুখটা ভারী হয়ে গেল সুরঞ্জনের, যা পলাশের চোখ এড়ালো না। বন্ধুর দুঃখ বুঝতে পেরে ওদের দিকে তাকিয়ে বলল, मैं बाहर हूँ, तुम आओ। পলাশ চলে যেতেই সুরঞ্জন ওর সুকে এক ঝটকায় কাছে টেনে নিতেই সুনয়না ওকে জড়িয়ে ধরল। সুকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে সুরঞ্জন আবেগঘন গলায় বলল, मुझे छोड़कर कहीं मत जाओ सू, तुम्हारे बिना मैं जी नहीं सकता। এটা বেঙ্গলি में बोलो ना, सुनने में बहुत अच्छा लगेगा। तुम्हें कैसे मालूम? मामी को मुंह से बेंगोली सुनती हूँ ना, बोलो ना।
সুরঞ্জন হেসে ওকে আরো কাছে টেনে নিজের হৃদস্পন্দনের সাথে মিলিয়ে নিয়ে ওর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আমাকে ছেড়ে কোথাও যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না সু, বলো না যাবে না তো। ওকে দুহাতে আঁকড়ে ধরে সুনয়না বলল, मैं भी তোমাকে ছাড়া रह नहीं सकती। अब मैं जाऊं? जाना जरूरी है क्या? अभी तो जरूरी है, नहीं तो हम दोनों को कॉलेज से रस्टिकेट कर देंगे। ওর কথায় হো হো করে হেসে ওকে ছেড়ে দিতেই সুরঞ্জনের দিকে এক ঝলক তাকিয়ে দৌড়ে চলে গেল সু। সুরঞ্জনের মনে হলো যেন কোনো প্রজাপতি হলদে ডানায় ভর করে উড়ে গেল। সুনয়না চলে যেতেই একটা অদ্ভুত আবেশ সুরঞ্জনকে ঘিরে রইল। কাউকে ভালোবাসার আবেশ যে এত সুন্দর হতে পারে সেটা জানাই ছিল না ওর। সেটা অনুভব করতে এক অজানা অনুভূতিতে ভরে উঠল মনটা। চারপাশের সব জিনিসই রঙিন মনে হচ্ছিল। স্টেডিয়াম থেকে বাইরে এসে পলাশ বা সুনয়না কাউকে দেখতে পেল না সুরঞ্জন। আজ আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না ওর। সুকে ছোঁয়ার অনুভূতি ওর সমস্ত সত্তাকে নিয়েই আজকের সময়টা থমকে দিতে ইচ্ছে করছে। কলেজ ক্যাম্পাসের মধ্যেই হস্টেল হওয়ায় এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে হস্টেলে নিজের ঘরে ঢুকে জামা কাপড় না পাল্টেই চোখে হাত চাপা দিয়ে শুয়ে পড়ল। সুনয়নার কথা ভাবতে ভাবতে চোখ দুটো একটু লেগেও এসেছিল ওর। হঠাৎ পলাশের ডাকে ঘুম ভেঙে হতভম্বের চোখে তাকাতেই পলাশ বলল, আরে ভাই, मैं हूँ तेरा दोस्त, नींद में भी सुनयना। अब मेरा क्या होगा रे? एक बात मेरे समझ में नहीं आ रहा है। कौन सी बात? ये सू को कैसे पता? मेरे फीलिंग्स के बारे में तूने बताया? नहीं, मैं कुछ नहीं बताया उसे। अरे लड़की लोगों को एक सिक्स सेंस होता है और उसी वजह से उनको सब कुछ पता चल जाता है। সুরঞ্জন ঘাড় নেড়ে পলাশের কথায় সম্মতি দিয়ে আবার জিজ্ঞেস করলো, और एक बात, सू को मेरे मेल ईगो के बारे में भी पता है। और तुझे मालूम है उनको किसने बोला? मुझे कैसे मालूम होगा, क्या बोला उसने? पूरा कॉलेज को भी मालूम है मेरे ईगो के बारे में। ये सच है क्या? हाँ दोस्त, ये सच है। और इसीलिए तो तू लड़कियों का क्रश होते हुए भी सब तुझे प्रपोज करने से डरते हैं। अगर तू उल्टा सीधा कुछ कहे तो? मैं ऐसी हूँ क्या? मैं तो सबके साथ दिल खोलकर बात करती हूँ, फिर भी मेरे नाम पे इतना कुछ। सुन, ये कुछ खराब ही नहीं है। तेरे ये इगोइज्म मुझे बहुत पसंद है और इसीलिए तू स्पेशल है सुनयना से। सच? हाँ रे, एकदम सच। तो फिक्र मत कर, सुनयना बताई थी मुझे। পলাশের কথায় আশ্বস্ত হয়ে বিছানা থেকে উঠে ওকে জড়িয়ে ধরল সুরঞ্জন। এইভাবে শেষের দুটো বছর সুনয়নাকে সাথে নিয়ে বেশ ভালোভাবে কাটছিল ওর। সুরঞ্জনকে সুনয়না ওর বাড়িতেও নিয়ে গেছে। সুরঞ্জন বাঙালি হওয়ায় সুনয়নার মা বেশ অন্য চোখে দেখতেন ওকে। পলাশের কাছ থেকে আন্টি ডাক শুনলেও সুরঞ্জনের কাছ থেকে মাসিমার ডাক শুনতে বেশি পছন্দ করতেন উনি। সুরঞ্জনকে বলতেন, বুঝলে সুরঞ্জন, আঙ্কেল আন্টি থেকে আমাদের বাংলা সম্বোধনগুলো ঢের ভালো। কত ভালোবাসার ছোঁয়া আছে বলো তো। সুর বাবা বড় ব্যবসায়ী হওয়ায় প্রাচুর্যের ছোঁয়ায় ওদের বাড়ি সেজে উঠলেও মানুষ হিসেবে ওনারা ছিলেন একেবারে ডাউন টু আর্থ। ওদের ওই পেল্লাই বাড়িটায় বাবা মা আর ভাইয়ের সাথে থাকতো সু। ধনী অর্থেই বাড়িতে অনেক চাকর বাকর থাকবে এই ধারণায় বিশ্বাসী ছিল না বলে খুব বেশি কাজের লোকজনে ভরিয়ে তোলেননি বাড়িটাকে। আর তাছাড়া মাসিমা মানে সুর মা বাঙালি হওয়ায় নিজের হাতেই আপন সংসারকে মনের মতো করে সাজিয়ে রেখেছিলেন। সুর বাবা মা ওদের সম্পর্কটা বেশ ভালোভাবেই মেনে নিয়েছিলেন। বাঙালি পরিবারে মেয়েকে পাঠাতে ওনাদের কোনো আপত্তি ছিল না, বরং সুর মা খুশি ছিলেন এই ভেবে যে তিনি একজন বাঙালি বন্ধু পাবেন। সুর বাড়িতে সবকিছু মেনে নিলেও সুরঞ্জন বাড়িতে ওদের সম্পর্কের ব্যাপারে কাউকে কিছু জানায়নি। রাশভারী প্রকৃতির মানুষ সুরঞ্জনের বাবা ছিলেন কলকাতার বড় উকিল। বাড়ি হোক বা কোর্ট, কোথাও কারোর সাহস হতো না ওনার মুখের ওপর কথা বলার। ছোট থেকেই দেখেছে সুরঞ্জনের মাও স্বামীকে বেশ সমীহ করেই চলতেন। ওনার হ্যাঁয়ের ওপর না বলার সাধ্য ছিল না সুরঞ্জনের মায়ের। তাই সুরঞ্জন সুনয়নার কথা বাড়িতে কাউকেই জানায়নি। সুরঞ্জনের বাবার ইচ্ছে ছিল ছেলেকে নিজের মতো ব্যারিস্টার বানানোর। সুরঞ্জনের স্বপ্ন বাবার সাথে মিলে যাওয়ায় মতের কখনো কোনো অমিলই হয়নি বাবা ছেলের মধ্যে। আর তাই সুরঞ্জন নিজের পার্সোনাল ব্যাপারটা নিয়ে কোনো দ্বিমতে যাবে না বলে ঠিক করেছিল। ব্যারিস্টারি পাশ করে নিজের কেরিয়ার তৈরি করে তবেই বাড়িতে সুর কথা জানাবে। সেই মতো একটা প্ল্যানও সাজিয়েছিল সুনয়নার সাথে। ওর বাবার কথা শুনে সুও একটু ভয় পেয়েছিল। ওকে হারানোর ভয় সুর মনে চেপে বসেছিল। ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, पहले तुम लंदन से लौट कर आओ, फिर घर में सबको बता देना, नहीं तो तुम्हारे घर वालों हम दोनों को अलग कर देंगे।
तुम्हारे बिना मैं कैसे जी पाऊंगी रंजन? তোমাকে ছাড়া আমিও বাঁচবো না শু। কয়েকটা বছরের তো ব্যাপার। तुम रहेगी तो मेरे लिए, मेरी सपनों के रानी बनने के लिए पूरी जिंदगी मैं तुम्हारे लिए रहूंगी। তুমি আসবে তো বারাত লেকার। আসতে তো আমাকে হবে ইস্যু। मैं तो मेरा दिल यहाँ पे रख के जा रहा हूँ। तुम मेरा दिल हो, दिल के बिना कोई जी सकता है क्या? সুরঞ্জনের কথায় ছলছল চোখে আশ্বস্ত হলেও ও রঞ্জনকে নিজের সবটুকু দিয়ে জড়িয়ে ধরেছিল সেদিন। সুরঞ্জনও নিজের সাথে ওকে জড়িয়ে নিয়েছিল। দুটো হৃদস্পন্দন এক হয়ে গিয়েছিল রহমায়। ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে সু কাঁদছে। বুঝতে পেরে দুহাতের পাতায় ওর মুখটা তুলে পরম যত্নে চোখের জল মুছিয়ে দিয়ে সুর টানা দীঘল চোখের পাতায় নিজের ঠোঁট ছোঁয়াতেই কেঁপে উঠে সুরঞ্জনকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছিল। সুরঞ্জন মুচকি হেসে ওর কপাল, চোখ, চিবুকে ঠোঁট ছুঁয়ে নিজের পুরুষালী ঠোঁট দুটো ডুবিয়ে দিয়েছিল একজোড়া নরম পেলব ঠোঁটে। বিরহ যাপনের মধুরতায় একে অপরের অধর সুধা পান করেছিল কতক্ষণ কোনো হুঁশ ছিল না দুজনের। হয়তো যুগ যুগ ধরে এইভাবেই থাকতে চেয়েছিল দুটি হৃদয়। হঠাৎ ট্রেনটা থামতে স্বপ্ন থেকে বাস্তবের মাটিতে ফিরে এলেন সুরঞ্জন সেন। কোনো একটা স্টেশনে ট্রেনটা থেমেছে। হাত ঘড়িতে দেখলেন রাত্রি 10টা বাজে। বাড়িতে থাকলেও ডিনার টাইম এখন নয়, কিন্তু লং জার্নির ট্রেনের মানুষজনের ডিনার টাইম তো কখন পার হয়ে গেছে। নিজের জায়গা থেকে উঠে কূপের বাইরে একবার পায়চারি করতে গিয়ে দেখলেন প্যাসেজের লাইটটা জ্বললেও পুরো কামরায় কোথাও কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। বুঝলেন স্বস্তির যাত্রায় ট্রেনের দুলুনিতে সবাই ঘুমিয়ে পড়েছে। কলেজ লাইফে মায়ের তৈরি খাবার নিয়ে গেলেও এখনকার কথা সম্পূর্ণ আলাদা। কোনো ট্যুরে খাবার নিয়ে জার্নি করে ব্যাগেজ বাড়াতে কে চায়? প্যান্ট্রি কার থেকে আগেই খাবারটা অর্ডার দিয়ে আনিয়ে রেখেছিলেন। ফয়েলে মুড়ে রাখা খাবারটা আর খেতে ইচ্ছে করছিল না ওনার। মনে হলো এটার বদলে উইদাউট সুগার 1 কাপ ব্ল্যাক কফি পেলে ভালো হতো। কোথাও গেলে টি ব্যাগ আর কফির পাউচ ওনার সাথেই থাকে, কিন্তু এত রাতে গরম জলের ব্যবস্থা কিভাবে করবেন ভাবতে ভাবতেই দরজা ঠেলে প্যান্ট্রি কারের ছেলেটা ডিনারের টাকা নিতে এলে ওকে রিকোয়েস্ট করলেন, थोड़ा गर्म पानी मिलेगा भाई? पीने के लिए या कोई और काम के लिए सर? कॉफ़ी के लिए। अगर कोई प्रॉब्लम है तो रहने दो। नहीं सर, कोई प्रॉब्लम नहीं है, मैं लाती हूँ गर्म पानी। एक बात पूछूं স্যার? এত কথা কারোর সাথে বলেন না সুরঞ্জন, কিন্তু আজ এই ছেলেটার সাথে কথা বলতে খারাপ লাগছে না ওনার। बोलो क्या बात है? आप डिनर नहीं लेंगे सर? अब तो खाना ठंड हो जाएगा और टेस्ट भी नहीं मिलेगा आपको। खाना खा लीजिए, मैं गर्म पानी का बंदोबस्त करता हूँ। অন্য সময় হলে হয়তো কোনো কৈফিয়তই দিতেন না উনি। অভ্যেসের বাইরে গিয়ে কিছুটা কৈফিয়তের সুরে বললেন, खाने का मन नहीं है, सिर्फ कॉफ़ी पीने का मन कर रहा है, मैं अभी आता हूँ सर। ছেলেটা বেরিয়ে যেতে সুরঞ্জন কূপ থেকে বেরিয়ে কামরার দরজার সামনে দাঁড়িয়ে সিগারেটটা ধরিয়ে চলন্ত ট্রেন থেকে বাইরের অন্ধকারের মিশেলে মিশে যাওয়া প্রকৃতিকে দেখতে লাগলেন। সদ্য এসি থেকে বেরোনোয় সেপ্টেম্বরের গরম হালকা হাওয়া চোখে মুখে জ্বালা ধরালেও কিছুক্ষণের মধ্যে তা সয়ে যেতেই চোখে মুখে লাগা হাওয়ার ঝাপটাটা বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে হাওয়ার তোড়ে সিগারেটের স্ফুলিঙ্গ অন্ধকারে ছোট ছোট সোনার কুচির মতো জ্বলে উঠেই নিভে যাচ্ছিল। বেশ লাগছিল সুরঞ্জনের। কলেজ লাইফে এইভাবেই হাওয়ার ঝাপটা সইতে সইতেই যাতায়াত করত। আসলে ওর বাবা কখনোই ছেলেকে বিলাসিতার মধ্যে মানুষ করতে চাননি। সুরঞ্জন ভাবে দুটো জেনারেশনের মধ্যে ফারাকটা কত সহজেই দেখা যায়। ওর ক্ষমতা ছিল না বাবার কাছে লাক্সারিয়াস জীবনের আবদার করার, আর ওর সন্তানেরা লাক্সারি ছাড়া কিছু বোঝেই না। বাবার মতো সুরঞ্জনও বিশ্বাস করে জীবনে কষ্ট না করলে কোনো কিছুরই মূল্য বোঝা যায় না। ওরা সেই কষ্ট করতে শেখেনি বলেই উনিও সন্তানদের থেকে কোনো কিছুই প্রত্যাশা করেন না। দরজার খোলা হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া চুলগুলোর মতো ভাবনাগুলোও ছিল বড্ড এলোমেলো। হঠাৎই মনে হলো ট্রেনে ওঠার পর থেকে বাড়িতে একটাও ফোন করা হয়নি। ফোনটা নেবার জন্য পকেটে হাত ঢোকাতে গিয়ে ভাবলেন, আমি জেগে আছি বলে সবাইকে জেগে থাকতে হবে নাকি? বাড়িতে হয়তো সকলে ঘুমিয়ে পড়েছে। এত রাতে আর কাউকে ডিস্টার্ব করা উচিত হবে না। পকেট থেকে হাতটা বের করে সিগারেটের ধোঁয়াটা ওপরে ছেড়ে সেদিকে উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে রইলেন। হঠাৎ একটা আওয়াজে তাকিয়ে প্যান্ট্রি কারের ছেলেটাকে দেখে মুচকি হেসে জিজ্ঞেস করলেন, গরম পানি মিলা? हाँ सर, ये फ्लास्क में गर्म पानी है। इतना पानी लेकर क्या करूँ मैं? अगर रात में आपका कॉफ़ी पीने का मन किया तो इसलिए सर। ফ্লাস্কটা ওর হাত থেকে নিতেই ও চলে যাওয়ার উদ্যোগ করতে সুরঞ্জন পকেট থেকে একটা 200 টাকার নোট বের করে ওর হাতে দিয়ে বললেন,
ये रखिए, इसका कोई ज़रूरत नहीं है सर, ये तो हमारा काम है। फिर भी तुम रखो, तुम बहुत अच्छे हो, প্লিজ টেক দিস। ওনার কথায় খুশি হয়ে ছেলেটা টাকাটা নিয়ে চলে যেতেই শেষ হয়ে আসা সিগারেটের অংশটুকু ফেলে নিজের কূপে এসে খাবারটা সরিয়ে রেখে ফ্লাস্কটা টেবিলের ওপর রেখে আরামে চেয়ারে বসে নিজের প্রিয় ব্ল্যাক কফিটা বানিয়ে আয়েশ করে বসলেন সুরঞ্জন। বাইরের গরম থেকে এসে এসির টেম্পারেচারটা ঠিক করে কফিতে একটা চুমুক দিয়ে চোখটা বন্ধ করতেই যেন বহুদূর থেকে সুনয়নার গলার স্বর ভেসে এলো, रंजन, कल तुम चले जाओगे ना? पहले कोलकाता अपने घर, फिर कुछ दिनों के बाद लंदन। तुम बहुत खुश हो ना? तुम्हारे सपने सच होने जा रहा है। ये मत सोचो कि मैं खुश नहीं हूँ, मैं भी बहुत खुश हूँ, मगर तुम्हारे बिना इतने सारे दिन, महीना, वर्ष कैसे गुजारूं मैं? मुझे भी ले चलो तुम्हारे साथ। मेरी मम्मी पापा खुशी खुशी जाने देंगे, कुछ नहीं बोलेंगे। সেদিন সুর কথায় মাথা নিচু করে অনেকক্ষণ বসেছিল সুরঞ্জন। চোখ থেকে ফোঁটা ফোঁটা জল মাটিতে পড়ে মিশে যাচ্ছিল বলেই হয়তো সুর চোখে পড়েনি। সুরঞ্জন জানতো নিজের পায়ে না দাঁড়িয়ে সুকে সাথে নিয়ে বাবার সামনে দাঁড়ালে ভবিষ্যৎ নিয়ে দেখা দুজনের সব স্বপ্নই থেকে যাবে। সুকে ছেড়ে যেতে বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল ওর। তাই প্রিয় মানুষটার কাছ থেকে নিজের কষ্ট লুকোতে উঠে এসে সুনয়নাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছিল। সুনয়নায়ও শেষবারের মতো প্রিয়তমের কবষ্ণ বুকের ওমে নিজেকে ভরিয়ে নিচ্ছিল। সুরঞ্জনের বুকের ভেতর থেকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, রঞ্জন, মুঝে ভুল তো নেহি যাওগে? ওকে নিজের বুকের মাঝে একেবারে মিশিয়ে নিয়ে বলল, তুম মেরি সাস হো সু, सास के बिना कोई जी सकता है क्या? तो मैं कैसे जीऊंगी तुम्हारे बिना? मैं तुम्हें हर वीक में चिट्ठी भेजूंगा। आंसर दीते वक्त लगाबे ना किंतु, आई विल वेट फॉर यू। हमें भी तुम्हार जन्य वेट करबो। जल्दी जल्दी पढ़ाई खत्म करके मेरे पास आना रंजन, तुम्हारे बिना मैं मर जाऊंगी। সুনয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁটটা মিশিয়ে দিল। সেদিন প্রেয়সীর চোখের জল অধর সুধার সাথে মিশে এক অন্য আস্বাদনের অনুভূতি এনে দিয়েছিল, যা আজও চোখ বন্ধ করলেই অনুভব করতে পারেও। কফিটা ইতিমধ্যে শেষ হয়ে গেলেও জিভে কষা ভাবটা এখনো লেগে আছে। শত ক্লান্তির মধ্যে এই কফির স্বাদ একটা আলাদা এনার্জি এনে দেয়। কাগজের কাপটা ডাস্টবিনে ফেলে বেডরোলটা বিছিয়ে কূপের লাইটটা নিভিয়ে মেলগুলো একবার চেক করে সেগুলো রিপ্লাই দেওয়া শেষ করে হাত ঘড়িটা দেখে বুঝলো মধ্যরাত পার হয়ে গেছে কিছুক্ষণ আগেই। কি অদ্ভুতভাবে রাত্রির নিস্তব্ধতা ভেদ করে আপন ছন্দে ডেস্টিনেশনের পথে ছুটে চলা ট্রেনের ভিতরটাও রাতে নীরবতায় মোড়া। যারা জেগে আছে তারাও নিশ্চুপে অন্যকে বিরক্ত না করে নিজের মধ্যে নিজেকে নিয়ে মগ্ন হয়ে আছে। তবে ট্রেনের দুলুনিতে ঘুম আসবে না এমন খুব কম জনেরই হয়। এসির কৃত্রিম ঠান্ডা হাওয়া আর নন এসিতে বাইরের প্রকৃতির মধ্যরাতের প্রাণ জোড়ানো হাওয়ায় যে কোনো নিদ্রাবিহীন চোখও নিদ্রাতুর হয়ে উঠবে। এসির ঘষা জানালার কাচের ভেতর থেকে বাইরে নিকষ কালো অন্ধকারের বুকে সোনার টুকরোর মতো আলোর বিন্দু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ বাইরে তাকিয়ে থেকে অন্ধকারের নিজস্ব সৌন্দর্যে চোখ দুটো ভরে নিয়ে কামরার লাইটটা নিভিয়ে শুয়ে পড়লেও ঘুম আসছিল না সুরঞ্জনের। আজকে রাতটা বহু বছর পর এসেছে সুরঞ্জনের জীবনে। এরকম একা নিজের সাথে সময়ও বহুদিন পরে কাটাচ্ছে। প্রত্যেকটা রাত একা থাকলেও সারাদিনের পরিশ্রমের পর বিছানায় শরীর ঠেকাতেই দু চোখ জুড়ে ক্লান্তির ঘুম নেমে আসায় পরের দিনের কোর্টরুম ছাড়া আর কোনো কিছুই মনে পড়ে না ওর। আজ ওর শরীরে সারাদিনের ক্লান্তি থাকলেও মন আজ ক্লান্তিবিহীন। আর ক্লান্তিহীন রাতেই স্মৃতির নৌকায় পাল তোলা যায়। নিজের বিছানায় শুয়ে চোখ দুটো বন্ধ করতে মায়ের মুখটা ভেসে উঠল। প্রত্যেকবার যখন ও হস্টেল থেকে বাড়ি ফিরত মায়ের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠত ছেলেকে কাছে পাওয়ায়। সেবার কলেজ শেষ করে সুরঞ্জন দিল্লির পাঠ চুকিয়ে বাড়িতে ফিরলে মায়ের মুখে ঝলকের আনন্দের উজ্জ্বলতা এসেই বিষাদের অন্ধকারে ঢেকে যেত। একটু অবাক হয়েও জিজ্ঞেস করলো, আমার আশায় তুমি খুশি হওনি? এ কথা তোকে কে বলল? তাহলে তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? সে তুই বুঝবি না, তুমি বললেই বুঝবো। বলো না মা, প্লিজ। তুই আগে বাড়িতে কয়েকদিন থাকার পর হস্টেলে ফিরে গেলে কষ্ট হলেও এটা ভেবে শান্তি পেতাম যে তুই কাছেই আছিস। আর এবার তো কয়েকটা দিন পর তুই কত দূর চলে যাবে, ইচ্ছে মতো আসতেও তো পারবি না। এর থেকে তোর হস্টেলই ভালো ছিল।
তুমি এরকম করলে কি করে থাকবো ওখানে গিয়ে? তাহলে কি এখানে বাবার জুনিয়র হিসেবে কাজ শুরু করে দেব? ও কথা মুখেও আনিস না। তোর বাবার স্বপ্ন তোকে ব্যারিস্টার হতে দেখা। আর তোমার স্বপ্ন কি মা, সেটা তো কখনো বলনি। আমার স্বপ্ন তুই ভালো মানুষ হবি, যে অন্যের অনুভূতিতে অনুভবই হবে। তবে একটা কথা রঞ্জু, কি মা বলো না, তোমার সব কথা আমি রাখবো। বিদেশে গিয়ে কোনো বিদেশিনী বিয়ে করিস না বাবা, ওদের সব কিছুই আমাদের থেকে আলাদা। তোর বাবা মায়ের কথা শুনে মুচকি হেসে সুর মুখটা মনে করে বলেছিল, তুমি চিন্তা করো না মা, তোমার বৌমা এদেশীয়ই হবে। তুই কাউকে পছন্দ করিস? মায়ের কথায় সুনয়নার কথা মুখে চলে এলেও বলতে পারল না সুরঞ্জন। সুর কথা মায়ের কাছে চেপে যাওয়ায় দুজনের কাছেই মনে মনে ক্ষমা চেয়ে নিল। বাড়িতে কয়েকটা দিন কাটানোর পর আর মন টিকছিল না ওর। মনটা বারবার ছুটে যাচ্ছিল সুর কাছে। আসার আগের দিনের ওর মুখটা মনে পড়লে ভীষণ কষ্ট হতো ওর। মনে হতো এক ছুটতে চলে গিয়ে বুকের মধ্যে শুকে জড়িয়ে রাখতে। বাড়ির ফোনে কলার আইডি লাগানো থাকায় সেখান থেকে ফোন করতেও পারতো না সুরঞ্জন। তবে এতে ওদের কথাবার্তায় ছেদ পড়তো না। বড় রাস্তার সামনের বুথ থেকে ফোন করে সুর গলাটা না শুনলে শান্তি পেত না সুরঞ্জন। হাত খরচ সুরঞ্জন খুব কমই পেত, যা পেত তা ওর ফোনেই চলে যেত। সিগারেটের পয়সাটুকুও থাকতো না। বাধ্য হয়ে মায়ের কাছে লুকিয়ে কিছু নিত। মা অবশ্য বাবার থেকে ব্যাপারটা লুকিয়েই রাখতো। সুর সাথে কথা বলে এসে আরও বেশি উদাসী হয়ে থাকতো সুরঞ্জন। এসটিডি কলের চার্জ কখনোই ওদের প্রেমের সময়টা বুঝতো না। কথার শুরুর বেশ কিছুটা সময় একে অপরের উষ্ণ শ্বাস প্রশ্বাসের নিশ্চুপতার শব্দ শুনেই কেটে যেত। তারপর দু চারটে কথা বলতেই বিল ঊর্ধ্বমুখী দেখে বাকি কথা বাকিতে রেখেই ফোন নামিয়ে চলে আসতো। আর প্রতিদিনই মন খারাপের পারাটা আরও বেড়ে যেত। ওর এই অবস্থা মায়ের চোখে কখনোই ফাঁকি দিতে পারতো না। মা কিছু আন্দাজ করলেও মুখে অবশ্য কিছুই বলতেন না ছেলেকে। মা অপেক্ষা করতেন সঠিক সময়ের, আরও অপেক্ষা করতো কবে ওর এই বিরহ যাতন শেষ হবে। দিল্লিতে থাকতেই ওর বাইরে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছিলেন ওর বাবা। অবশ্য সুরঞ্জনও এন্ট্রান্স এক্সামে স্কলারশিপটা পেয়ে গেছিল। তাই বাড়িতে ফেরার 1 মাসের মধ্যেই ওকে তল্পি গোটাতে হলো লন্ডনের পথে। যাওয়ার আগের দিন মায়ের কাছে এক্সট্রা টাকা নিয়ে সুনয়নার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছিল সুরঞ্জন। ওরা দুজনেই জানতো এরপর অনেকটা লম্বা সময় কেউ কারোর নিঃশ্বাসের শব্দটুকুও শুনতে পাবে না। তাই দুজনে ঠিক করেছিল এরপর থেকে চিঠি লিখবে একে অপরকে। এতে উষ্ণ আওয়াজে হৃদয় না ভরলেও চিঠির পাতায় হাত বুলিয়ে উষ্ণ স্পর্শ সুক্ত অনুভব করতে পারবে। তবে যা দুজনের কেউই কল্পনা করেনি, ওটাই ওদের শেষ কথা। লন্ডনে পৌঁছেই এতদিনের জমানো সব কথা লিখে একটা লম্বা চিঠি লিখেছিল ওর প্রিয় সুকে। কয়েকদিনের মধ্যে তার উত্তরও পেয়েছিল 3-4 পৃষ্ঠার জবাবি বয়ানে। এরপর প্রায় বছর দেড়েক চিঠি আদান প্রদানে কোনো খামতি না থাকলেও হঠাৎ করে সু চুপচাপ হয়ে গিয়েছিল। পরের কয়েকটা বছরে সুরঞ্জনের পাঠানো চিঠিগুলোর কোনো উত্তর না এলেও মনের কোণে আশা জ্বালিয়ে নিয়ম করে চিঠি পাঠিয়ে যেত সুরঞ্জন। আর খাঁচার পাখির মতো ছটফট করত সুর কাছে যাওয়ার জন্য। ব্যারিস্টারি পাশ করে এক অন্য মানুষ হয়ে দেশে ফিরেছিল সুরঞ্জন, যার ব্যক্তিত্বের সামনে মাথা নোয়াতে বাধ্য হতো সকলেই। দেশে ফিরে কোর্টে প্র্যাকটিস শুরুর আগে বাবার পারমিশন নিয়ে দৌড়ে গিয়েছিল সুনয়নার কাছে। বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাতেই এত দূর থেকে যে প্রিয় মুখ দেখার আশায় ছুটে এসেছিল, দরজা খুলতেই সব স্বপ্ন ফানুষের মতো উবে গেল। এক অপরিচিতা মহিলা দরজা খুলে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, বলিए क्या चाहिए आपको? जी मैं सुनयना से मिलना चाहता हूँ, मगर यहाँ पर कोई सुनयना नाम की लड़की नहीं रहती। ভদ্রমহিলার কথা শুনে বাড়ির নম্বর প্লেটটা আরেকবার দেখে নিয়ে চারপাশটা একবার চোখ বোলাতেই বুঝলো আশেপাশের পরিবেশ এই বছরে বদলালেও বাড়ির নম্বর একই আছে। একটু উৎসাহ নিয়ে বলল, इस महल का मालिक नीरज तिवारी यहाँ पर नहीं रहता? आपने पहचाना मैं किसके बारे में बोल रहा हूँ? नहीं भाई साहब, हम ये महल राजीव जी से खरीदी। इसके पहले कौन मालिक था ये तो मुझे नहीं पता। ওনার কথায় হঠাৎই একটু আশার আলো দেখতে পেয়ে জানতে চাইল, इस राजीव जी का एड्रेस है आपके पास? शायद उसे कुछ पता होगा। सॉरी भाई साहब, मेरे पास उनका कोई एड्रेस नहीं है। এতদিনের অপেক্ষার শেষে সুকে না পেয়ে দিশেহারা লাগছিল নিজেকে। কি করবে, কোথায় খুঁজবে কিছুই বুঝতে না পেরে মাথা নিচু করে চলে আসার উপক্রম করতেই ভদ্রমহিলা হঠাৎই বলে উঠলেন, যারা সুনিয়ে ভাই সাহেব, আপকা শুভ নাম কেয়া হে? সুরঞ্জন ভাবল সুনয়না নিশ্চয়ই কিছু রেখে গেছে ওর জন্য। চোখ ভরা আশা নিয়ে নিজের নাম বলতেই ভদ্রমহিলা ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে এক গোছা চিঠি ওকে দিয়ে বললেন, দেখিয়ে তো, ইয়ে সারি খাত আপনি হি ভেজা না? আরও যে দুঃখ পাওয়ার আছে তা কল্পনাতেই
আসেনি ওর। সুরঞ্জন হাতে চিঠির গোছাটা নিয়ে অবাক চোখে তাকিয়ে দেখল গত কয়েক বছর ধরে ওর পাঠানো চিঠিগুলো না খোলা অবস্থাতেই রয়েছে। ও বুঝতে পারলো প্রেরকের পাঠানো চিঠি প্রাপকের হাতে পৌঁছানোর আগেই সে কোথায় যেন হারিয়ে গিয়েছে। অতি যত্নে নিজের লেখা চিঠির ভার যে এত হতে পারে তা ভাবতেও পারেনিও। কোনো রকমে চোখের জল সামলে চিঠিগুলো নিয়ে পরাজিত সৈনিকের মতো ফিরে এসেছিল সুরঞ্জন। ছেলের মুখ দেখে মা কিছু একটা আন্দাজ করে জিজ্ঞেস করলে কষ্টে বুক ফেটে গেলেও মুখ ফোটেনি ওর। পলাশকে ফোন করে সবটা বললেও অবাক হয়ে বলেছিল, ये कैसे हुआ? तुम दोनों के बीच इतना प्यार था, अगर कोई प्रॉब्लम होता तो बाहर था, मगर मैं तो यहाँ था। मुझे बता देता तो मैं ज़रूर कोई रास्ता निकाल लेता, मगर कुछ कहे बिना वो कहाँ चली गई और क्यों गई? পলাশের প্রশ্নগুলোর শুধু পলাশের নয়, ও নিজেও ভেতর ভেতর এই প্রশ্নের উত্তরগুলোই খুঁজে বেড়াচ্ছে। যেই উত্তরগুলো দিয়ে ওকে শান্ত করতে পারতো সে আজ কোথায় যেন হারিয়ে গেছে। যে নিজে থেকেই হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া বড্ড কঠিন। দিল্লি থেকে ফিরে আসার পর বহুদিনও কাজে মন বসাতে পারেনি। বাবা মা কিছু একটা বুঝেছিলেন নিজেদের মতো করে। রাশভারী প্রকৃতির মানুষ ওর বাবা ও নিজেকে বদলে ফেলে ছেলের সাথে মন খুলে মিশতে শুরু করে গাল গল্পের মধ্যে দিয়ে ওনার অভিজ্ঞতা থেকে ওকালতির সূক্ষ্ম সূক্ষ্ম ধারাগুলো বুঝিয়ে চেষ্টা করছিলেন ওকে কাজে ফেরানোর। এক লহমায় ওর জীবনটা থমকে দাঁড়িয়ে গিয়েছিল। পারিপার্শ্বিক কোনো কিছুই ওর জীবনের স্রোতের উদ্বেল ঘটাতে পারছে না দেখে ও নিজেই কোর্টে যাতায়াত শুরু করে দিল। বহু মানুষের হাজারো সমস্যার মাঝে নিজের সমস্যাকে নিয়ে ভাবতে গেলেই ওই জটিল সমস্যাগুলোর কাছে বড় ঠুনকো মনে হতো নিজের সমস্যা। আস্তে আস্তে কমপ্লিকেটেড কেস নিয়ে কাজ শুরু করতেই কেস জেতার নেশা ওকে পেয়ে বসেছিল। সময়ের স্রোতে পলি পড়ার মতো ওর মনেও পলি পড়ছিল। সুনয়নাকে ভুলতে না পারলেও ওকে নিয়ে দুঃখ বিলাসের সময় পেত না সুরঞ্জন। এত বছরের কোর্ট লাইফে না জেতা কেস নেই বলেই আজও একজন সেলিব্রিটি লয়ার। কমপ্লিকেটেড কেস সলভের জন্য মানুষ ওর কাছে ছুটে এলেও সুরঞ্জন কখনোই কাউকে নিংড়ে পয়সা রোজগার করেনি, বরং বিনা পারিশ্রমিককেও অনেককেই সুবিচার পাইয়ে দিয়ে সাকসেসফুল উকিল আর ভালো মানুষ দুই কৃতিত্বের অধিকারী হয়ে বাবা মা দুজনকেই শান্তি দিয়েছিল। সুরঞ্জনের সাকসেস শুরু হতে বয়সের দোহাই দিয়ে কোর্টে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন বাবা। জিজ্ঞেস করলে বলতেন, এত বছর ওকালতির বই পড়েছি, এখন আমার লাইব্রেরির বইগুলোকে সময় না দিলে ওপারে জবাব দেব কি? ছেলের প্রফেশনাল লাইফে কৃতিত্বের পালক জুড়তে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল মা। এর পিছনে বাবার ইন্ধন যে আছে সেটা ভালোই বুঝতে পারছিল সুরঞ্জন। সময়ের সাথে সাথে সুনয়নার স্মৃতি থিতিয়ে এলেও সময়ের স্রোত তাকে মন থেকে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি বলেই নতুন কাউকে জীবনে আনার কথা না ভেবে কাজে মন ডুবিয়েছেও। মনে মনে নিজের জীবনে অন্য কাউকে না আনার পণ করলেও শেষ পর্যন্ত মায়ের জেদের কাছে হার স্বীকার করে নতুন কারোর সাথে জীবনটাকে জড়াতে বাধ্য হলেও স্বামী স্ত্রী সম্পর্কে সে উষ্ণতা ছিল না। সুরঞ্জনের স্ত্রী মাধবী এটাকে স্বভাবগম্ভীর স্বামীর সহজাত আচরণ হিসেবে ধরে নিয়ে সংসার ধর্ম যাপন করছিলেন। প্রকৃতির স্বাভাবিক নিয়মে বিয়ের কয়েক বছরের মধ্যে স্ত্রীকে 2 সন্তানের মা হওয়ার স্বীকৃতি দিয়ে স্বামীর কর্তব্য সমাধা করে নিজের ঘর আলাদা করেছিলেন ছেলে মেয়েদের অসুবিধার দোহাই দিয়ে। ছোট বাচ্চাদের ঘরে অনেক রাত অবধি লাইট জ্বালিয়ে রাখা অনুচিত ভেবেই স্বামীর সিদ্ধান্তে খুশি হওয়ায় সুরঞ্জনও এক অপরাধবোধের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। তবে স্ত্রীর প্রতি কর্তব্যে কোনো অবহেলা ছিল না, আর 2 সন্তানকে ভালোবেসে শূন্য হৃদয় পূর্ণ করেছিলেন। সারাদিনের কোর্টের ব্যস্ততা, সন্ধে ক্লায়েন্ট আর রাতে ছেলেমেয়ের সাথে গল্পের ছলে ওদের সারা দিনের রোজনামচা জেনে ভুল ত্রুটি শুধরে দেওয়ার পাশাপাশি ভালোর প্রশংসা আর মাধবীর সাথে সাংসারিক প্রয়োজনীয় কথা, এইভাবে অনেকগুলো বছর কাটিয়ে জীবনের মধ্যাকাশে পৌঁছেছেন সুরঞ্জন। খ্যাতির শীর্ষে পৌঁছেও সম্মানের খিদে মেটেনি ওর। যতদিন এগোচ্ছে আরো বেশি বেশি করে কাজের নেশা পেয়ে বসছে ওকে। কাজের জগতই এখন ওর আপন জগৎ। বেশ ছিল নিজের জগতে, কিন্তু গত সপ্তাহের পলাশের ফোন ওর সব কিছু পাল্টে দিয়েছে। এত বছর পর পলাশের ফোন পেয়ে বেশ অবাক হয়েও ভাবছিল হয়তো কোনো প্রয়োজনেই মনে পড়েছে ওকে। আজকাল ফ্যামিলির বাইরে কারোর সাথে পার্সোনাল রিলেশন নেই বলেই বোধহয় সব সম্পর্ককে কেজো মনে হয় ওর। সুরঞ্জন কিছু বলার আগেই পলাশ বলল, तेरे लिए एक अच्छा न्यूज़ है। मेरे लिए क्या? हमारा कॉलेज में अगले हफ्ते रियूनियन है। मुझे इनविटेशन मिल गया, तुझे भी मिल जाएगा। सब काम छोड़कर तू जाएगा? क्यों नहीं, काम तो हर रोज होता है और एक ही तो काम है, कोर्ट में जाओ, केस लड़ो, जीतो और भी केस लड़ो। मैं नहीं जाऊंगा, मेरे लिए काम ही सब कुछ है और मैं वहाँ जाना भी नहीं चाहता।
मुझे सब कुछ पता है, इसलिए मुझे लगा तुम्हें जाना चाहिए। मगर क्यों? देख, ये दुनिया बहुत छोटा है, वह सुनौना भी आ सकती है। तेरे साथ मुलाकात हो जाएगा, उससे क्या होगा? क्या वो दर्द भूल जाऊं मैं, जिस दिन मेरा लिखा हुआ सरे खात मैं खुद लेकर आया? उसी दिन से जो पल मैं गुजारा, उसका क्या होगा? मैं नहीं आऊंगा, मुझे मेरे हालत में रहने दो। नहीं सुरंजन, तुम्हें छोड़ नहीं सकता। तुम जानना नहीं चाहोगी क्यों? ये कि तुम्हारे साथ जो तुम्हें इतना प्यार करती थी, ऐसा क्या हुआ कि वो कुछ नहीं कहे बिना चली गई? पूछो खुद से। और तुझे तेरा जवाब चाहिए तो चलो यार। तुझे कैसे पता कि वो आएगी? अगर ना आई तो मुझे और कोई आशा मत दिखा। मेरा मन कर रहे है वो जरूर आएगी, कोई तो वजह होगा उनकी जाने का। বেশ কিছুক্ষণের আলোচনার পর পলাশের যুক্তির কাছে হার মেনে কলেজের রিইউনিয়নে যেতে রাজি হলো সুরঞ্জন। পরের দিনই কলেজের শিলমোহর দেওয়া চিঠিটা ওর হাতে আসতেই একটা নস্টালজিয়ায় ওর মন ছেয়ে গেল। রিইউনিয়নের তারিখটা দেখে ফ্লাইটের টিকিট কাটতে গিয়ে কিছু একটা ভেবে রাজধানীর ফার্স্ট ক্লাসের রিজার্ভেশনটা বুকিং করে পলাশকে জানাতেই পলাশ আনন্দে নিজের হোটেলের রুমে বুকিংয়ের প্রস্তাবটা সুরঞ্জনকে দিতেই বহুদিন পর একসাথে থাকার কথা ভেবে রাজি হয়ে গেল। জানালার পর্দাগুলো টানা থাকায় কামরার ভিতরের আবছায়া অন্ধকারে বাইরে কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারেনি সুরঞ্জন। টেবিলে রাখা হাতঘড়িটায় সকাল 7টা বাজতে দেখলেও ট্রেনের দুলুনির আরামে স্লিপিং সিটটা ছাড়তে ইচ্ছা করছিল না ওর। অথচ বাড়িতে থাকলে এই সময় সারাদিনের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। হয়তো গত দিনের বিকেল থেকে এতটা সময় নিজের সাথে কাটানোর বিলাসিতাই এর কারণ। আরও প্রায় আধ ঘন্টা শুয়ে এপাশ ওপাশ করার পর আড়মোড়া ভাঙতে ভাঙতে উঠে পর্দাটা সরাতেই ঘষা কাচের ভেতর দিয়ে বাইরের আলোর ঝলকানির আভাসে ভরে উঠল ছোট্ট কূপটা। ট্রেনের ভেতর থেকে প্রথম সকালের ছুটে চলার দৃশ্যটা বেশ ভালো লাগছিল সুরঞ্জনের। গত রাতের প্যান্ট্রি কারের ছেলেটার এনে দেওয়া ফ্লাস্কের গরম জল দিয়ে সকালের প্রথম কফিটা বানিয়ে ছুটে চলা বাইরেটা দেখতে দেখতে মি টাইমটা বেশ উপভোগ করছিল ও। রাতের খাবার না খাওয়ায় যে খিদের উদ্রেক হয়েছিল, কফিটা খেতে খিদেটা মিটে গিয়ে বেশ এনার্জেটিক লাগছিল নিজেকে। হাতঘড়িটা দেখে বুঝতে পারলো এখন ঘন্টা দুয়েক সময় আছে নিজের জন্য। কাল থেকে স্মৃতির পাতায় যাওয়া আশা করায় মনটা একটু উদাস হয়ে আছে ওর। পলাশও কাল বিকেলের পর আর ফোন করেনি, ওরও আজ ভোরেই পৌঁছানোর কথা। ও অবশ্য ফ্লাইটেই আসছে। পলাশের মধ্যে কেমন একটা ব্যস্ততার অভ্যেস এসে গেছে। ওর কথায় ট্রেনে সময় নষ্ট করার নাকি কোনো মানেই হয় না। এতক্ষণ ট্রেন জার্নির মধ্যে পলাশ আজকাল আনন্দ খুঁজে পায় না। তবে এটাও ঠিক, নিজের মুখোমুখি হওয়ার প্রয়োজন না হলে সুরঞ্জনও হয়তো ফ্লাইটকেই বেছে নিত। একবার পলাশকে ফোন করার কথা ভাবলেও আর কিছুক্ষণের মধ্যেই ওর সাথে দেখা হবে ভেবে ফোনটা রেখে বাইরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরজায় ধাক্কার আওয়াজ শুনে দরজাটা খুলতেই গত রাতের ছেলেটা মিষ্টি একটা হাসি দিয়ে গুড মর্নিং বলেই বলল, স্যার आप ब्रेकफास्ट किया? नहीं, बाद में करूँगा। मैं लाऊं স্যার? नहीं, रहने दो। ছেলেটার সীমানা ছাড়িয়ে বলল, और गरम पानी चाहिए স্যার? नहीं, तुम फ्लास्क ले जाओ और गरम पानी के लिए थैंक्स। কাল থেকে এই ছেলেটাকে বেশ ভালো লেগে গিয়েছিল সুরঞ্জনের। ছেলেটার মুখে চোখে এক অদ্ভুত সরলতা পবিত্র সকালের সৌন্দর্যের মতো দীপ্ত। চলে যাওয়ার সময়ও একটা আলগা হাসি ঠোঁটের কোলে মাখিয়ে নিয়ে গেল ছেলেটা। আর সুরঞ্জনের সকালটাও বেশ সুন্দর হয়ে উঠল। ছেলেটা চলে যেতেই হাতঘড়িটা আরেকবার দেখে ফ্রেশ হয়ে নামার প্রিপারেশন নিয়ে আরও কিছুটা সময় হাতে থাকায় সিটে বসে জানালা দিয়ে বাইরের ব্যস্ত জীবনটাকে অলস ভঙ্গিতে দেখতে লাগলেন। দিল্লিতে পৌঁছে স্টেশনে নেমে চারিদিকে তাকিয়ে অনেক বদল দেখতে পেলেও চেনা পুরনো কর্মব্যস্ত স্টেশনটার চেনা ছন্দ বেশ লাগছিল ওনার। স্টেশন থেকে বেরিয়ে একটা ট্যাক্সি বুক করে হোটেলের নির্দিষ্ট ঘরে এসে দরজায় ধাক্কা দিতে যে বেরিয়ে এলো তাকে দেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন সুরঞ্জন। সেদিনের সেই লম্বা রোগা ঝাঁকড়া চুলের ছেলেটার সাথে আজকের এই মাঝবয়সী মোটা সোটা স্বল্প চুলের ছেলেটাকে মেলাতেই পারতেন না যদি না হাসিটা দেখতেন। तू इतना मोटा कैसे हो गया? कितना दुबला था तू, याद है तुझे? क्या करूँ, बूढ़ा भी हो गया और मोटा भी, मगर तू वैसा का वैसा है और ज़्यादा हैंडसम भी हो गया। कोर्ट क्लाइंट संभालने के बाद इतना फिट कैसा है तू? कुछ मुझे भी सिखा, पहले अंदर तो आने दे। अरे हाँ, मैं भी ना तुझे देखकर सब कुछ भूल गया, अंदर आजा।
ঘরে ঢুকে দেখলো পলাশ একটা স্যুট বুক করেছে। ঘরে লাগোয়া ড্রয়িংয়ে রাখা সোফায় বসতেই দরজা নক করে ওয়েটার এসে ব্রেকফাস্ট আর চায়ের পট রেখে গেল। দুজনে বসে খেতে খেতে পুরনো বেলার আলাপচারিতা দিয়ে কথা শুরু করলেও ওদের আলোচনার শাখা বিছিয়ে অনেক পথ পেরিয়ে সকাল শেষে দুপুর গড়াতে দুজনেরই বেশ খিদে পাচ্ছিল। নিচে ডাইনিংয়ে গিয়ে লাঞ্চ করতে ইচ্ছে করছিল না কারোরই। ইন্টারকমে ঘরেই খাবার অর্ডার করে লাঞ্চ সেরে পলাশ বলল, থোড়া রেস্ট লে লেতা হু, তু ভি সো যা। পলাশের চেহারা দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ঠিক হে, তু রেস্ট লে, মে ইহা পেই হু। কিছুক্ষণের মধ্যে পলাশের নাসিকা গর্জনের আওয়াজ পেয়ে ওর দিকে তাকিয়ে নিশ্চিন্ত হয়ে নিজের ব্যাগ খুলে একটা পার্সেল বের করে একটা ছোট ব্যাগের মধ্যে রেখে সোফাটায় গিয়ে বসে ফোনটা হাতে নিয়ে মেলগুলো চেক করে তাদের রিপ্লাই দিলেও যে কি ওর মুখ দেখলে বুঝতে পারবে ওর মন কোনো সুদূরে পড়ে আছে, যার খোঁজ একমাত্র ওই জানে। কলেজের ইনভিটেশন সন্ধ্যের কাছাকাছি হওয়ায় পলাশ বেশ নিশ্চিন্তে ঘুমলেও সুরঞ্জন সময় এগোনোর সাথে সাথে বেশ অস্থির হয়ে উঠছিল। যদিও চেষ্টা করছিল যতটা সম্ভব স্বাভাবিক থাকার, কিন্তু ওর চোখে মুখে এক উদ্বেলতার ভাব ফুটে উঠছিল। বিকেল 4টে বাজতেই হোটেলের ইন্টারকমে চায়ের অর্ডার দিয়ে পলাশকে ঘুম থেকে তুলে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে পার্সেলটা আরেকবার দেখে নিয়ে সোফায় বসে পলাশের ঘুম ভাঙার অপেক্ষা করতে লাগলেন। রুমের দরজায় আওয়াজ শুনে ধড়মড়িয়ে উঠে বসতেই ওর অবস্থা দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল সুরঞ্জন। বিকেল থেকে প্রায় 2-3 রাউন্ড চায়ের পর পলাশ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো রেডি হওয়ার জন্য। সুরঞ্জনকে বারবার ঘড়ি আর বাইরের দিকে তাকাতে দেখে পলাশ বলল, তুই ইতনা ওয়ারিড কিউ? প্রোগ্রাম তো সামকো হে, বহুত টাইম হে, ধীরাজ রাখো ইয়ার। সুরঞ্জন বুঝতে পারলো পলাশ আর এখন ওর মন বোঝে না। সত্যি তো, কতগুলো দিন পার করে ব্যস্ত জীবনে পা দিয়ে যেখানে নিজের মনের খবরটাই অজানা, সেখানে কলেজ জীবনের বন্ধুর মনের খবর না জানার অপরাধে আর অপরাধী করলো না ওকে। চিঠিটা পাওয়ার পর থেকে মনে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল, সময়ের সাথে পাল্লা দিয়ে তা এখন রুধিস্রোতে পরিণত হয়েছে, যার ধাক্কায় ওর এখন উথাল পাথাল অবস্থা। সুনয়নার সঙ্গে দেখা হওয়ার থেকেও আসবে কিনা এই আনসার্টেনটি ওকে আরও অস্থির করে তুলছিল। ওরা যখন হোটেল থেকে বেরোলো তখন গ্রীষ্মের শেষ বিকেলের আলো নিভে গেলেও রোদ্দুরের তাপটা বেশ আছে। হোটেলের সামনের ফাঁকা জায়গাটায় দাঁড়াতেই নিভু রোদের গরম হাওয়া মুখে চোখে বেশ জ্বালা ধরাচ্ছিল। হোটেল থেকেই একটা ট্যাক্সি বুক করে কলেজের সামনে পৌঁছে দেখলো ওদের সমসাময়িক বন্ধু বান্ধবদের অনেকেই ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মধ্যে গল্পে মেতে উঠেছে। কলেজে ঢুকতে নতুন জেনারেশনের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনা বেশ ভালোই লাগছিল ওদের। ছেলেমেয়েরা রঙের প্রজাপতির মতো হালকা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। হঠাৎই কয়েকজন ছেলে মেয়ে এসে ওদের স্টেডিয়ামে যেতে বলল। ওখানেই সব আয়োজন হয়েছে। বন্ধুদের সাথে কলেজের পিছনে স্টেডিয়ামের পথে যেতে হঠাৎই ওদের এগিয়ে যেতে দিয়ে একলা হয়ে পাশের পায়ে চলা পথ দিয়ে এগিয়ে বেশ কিছুটা গিয়ে সেদিনের সুখ দুঃখের সঙ্গী হোস্টেলের সামনে সবকিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা গাছের বেদিটায় বসল সুরঞ্জন। স্টেডিয়ামের দিক থেকে অনুষ্ঠানের আওয়াজ ভেসে এলেও এই জায়গাটা অপেক্ষাকৃত শান্ত। আজ কোনো হইচই ভালো লাগছে না ওর, তাই সবার থেকে আলাদা থাকবে বলে এই জায়গাটাই বেছে নিয়েছে। আজ পুরো কলেজ আলোর মালায় সেজে উঠেছে, হস্টেলও বাদ যায়নি। এত আলোয় সেজেও দূর থেকে বড় নিঃসঙ্গ মনে হচ্ছিল বিরাট বাড়িটাকে। আনমনা মন নিয়ে তাকিয়েছিল ওদিকেই। গাছের নিচের আলো আধারী পরিবেশটায় একা বসে থাকতে বেশ লাগছিল ওর। হঠাৎই পাশে কারোর উপস্থিতি বুঝতে পেরে চমকে তাকিয়ে যাকে দেখতে পেল সে প্রত্যাশিত হলেও অপ্রত্যাশিতভাবে দেখে একটু অবাকই হলো সুরঞ্জন। সেদিনের সেই ছিপছিপে চেহারার মেয়েটা আজ একটু পৃথুলা, যা বয়স আর ব্যক্তিত্বের সঙ্গে বেশ মানানসই। কোমর ঘেরা চুলের বদলে আধুনিক ফ্যাশনের হেয়ার কাটিং কাঁধ ছুঁয়েছে। হালকা বাদামি চুলের আড়ালে রূপোলি চুল খোঁজা বৃথা। ওকে তাকিয়ে থাকতে দেখে বলল, कैसे हो रंजन, मुझे माफ कर पाओगी? माफी क्यों, तुम्हें जो अच्छी लगी वही तो किया, फिर माफी क्यों? मेरी बात नहीं सुनोगे? मुझे मौका नहीं दोगे कुछ बोलने का? क्या बोलोगी तुम? और आज इतने दिनों के बाद क्या करूँगा मैं वो सब सुनकर? वो सुनने से मेरा उस पल का दर्द कम नहीं होगा। मैं उस पल को जी लिया सुनायो ना, अब कुछ सुनने से वो पल मिट नहीं जाएगा। तुम्हारे जाने के बाद वो दर्द मेरा साथी है, उसको रहने दो मेरे साथ। एक बार तो मेरी बात सुन लो, मैंने भी दर्द सहा सुरंजन। मैं अपनी मजबूरी किसको बताऊँ? किसी को नहीं। कुछ बात, कुछ पल, कुछ दर्द सिर्फ अपना होता है, उसको अपने पास रखो। हठात सुनयनार हाथेर ऊपर हाथ रेखे बोल, तुम मुझे अपने नाम से नहीं बुलाओगे? वो नाम मेरे दिल से जुड़ा हुआ है, उसे वहाँ पर ही रहने दो। एक बार बोलो ना रंजन, मैं तड़प रही हूँ ये नाम सुनने के लिए। সুনয়নার কথায় এমন কিছু ছিল যা শুনে এত বছর পরেও ভেতর থেকে শিহরিত হচ্ছিল।
যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে বলল, तुम्हारा कुछ सामान मेरे पास है, ये लो। সুনয়নার হাতে পার্সেলটা তুলে দিতে ও অবাক হয়ে বলল, क्या है इस पार्सल में, खोलकर देखो। আর কিছু না বলে পার্সেলটা খুলতেই একগোছা চিঠি উকি দিল ভেতর থেকে। কাপা হাতে চিঠিগুলো বের করে তারিখগুলো দেখে একদৃষ্টে তাকিয়ে রইল সুরঞ্জনের দিকে। আধো অন্ধকারে সুনয়নার জল ভরা চোখ দেখে গলার কাছে কষ্টটা দলা পাকিয়ে আসছিল সুরঞ্জনের। কাপা গলায় বলল, क्या हुआ सू, तुम लौट कर यहाँ आए थे? हाँ, ये सब था वहाँ, सिर्फ तुम नहीं थी सू। मैं कुछ बोलना चाहती हूँ, प्लीज सुनो ना रंजन, मुझे बोलने दो। इतना सारी बातों का बोझ मैं और सह नहीं सकती। कौन सा बात? तुम क्यों चली गई थी मुझे छोड़कर? तुम्हारी मजबूरी क्या थी ये सब ना? मगर सू, उस पल तुमने ये सब क्यों नहीं सोचा, क्यों नहीं बताया मुझे? चिट्ठी से तो बोल सकती थी। आज सुनकर क्या करूं मैं? अब हम दोनों दो अलग दुनिया में रहते हैं। मैं चाह कर भी कुछ नहीं कर पाऊंगा। भालो थेको शू, तुम रह पाओगे मेरे बिना? आने वाले पल को मैं तुम्हारे बिना जी लूंगा। टेक केयर। কথাগুলো বলে সুনয়নার হাত থেকে নিজের হাতটা টেনে নিয়ে ওর চোখের দিকে একবার তাকিয়ে চলে এলো সুরঞ্জন। পেছন থেকে সুনয়না চিঠির ভার নিয়ে ওর যাওয়ার পথে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।